সেদিন মিনার্ভা থিয়েটার হল সেজে উঠেছিল এক নতুন জাতীয়তাবাদী আবেগে। কলেজ ফেরতা তরুণ তরুণীর দল ভিড় করে এসেছে। বাংলা সাহিত্য ও চিন্তা জগতের আধুনিকতম স্থপতি রবীন্দ্রনাথ বক্তৃতা রাখবেন। বিষয় স্বদেশী সমাজ। তাই ধনী দরিদ্র যুবা বৃদ্ধ সমাজের সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। দর্শকের মধ্যে রয়েছেন কলকাতা সিটি কলেজের এক তরুণ, দু চোখে স্বদেশ মুক্তির স্বপ্ন। কিন্তু বক্তৃতা শোনার জন্য যেটি দরকার সেই প্রবেশাধিকার পত্রই যে সঙ্গে নেই। ঢোকার সময় পুলিশ বাধা দিলে সেখানেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। পরে নিয়ে যাওয়া হয় থানায়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানসিক প্রতিরোধ সেই দিনই তৈরি হয়েছিল যুবকটির। সেই মানসিক দৃঢ়তার জোরেই যিনি পরবর্তীকালে ব্রিটিশ বিচারপতির মুখের ওপর বলতে পেরেছিলেন, আপিল আবার কি করিব, যার কোর্টই মানি না তার আবার আপিলই বা কি, বিচারই বা কি, তিনি উল্লাসকর দত্ত। বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতব্যাপী যে সশস্ত্র আন্দোলনের ধারা গড়ে উঠবে সেই ধারারই প্রথম যুগের বিপ্লবী তিনি। জন্ম 1885 সালের 16 এপ্রিল। অবিভক্ত বাংলার ত্রিপুরা জেলার কালীকচ্ছ গ্রামে। বাবা দ্বিজদাস দত্ত ছিলেন ব্রাহ্ম সমাজের একজন সদস্য এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যার কৃতী ছাত্র। তার মায়ের নাম মুক্তকেশী দেবী। শৈশবে উল্লাসের পড়াশোনা শুরু হয় গ্রামের পাঠশালায়। দ্বিজদাস দত্ত পরে হাওড়ার শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। বাবার কর্মসূত্রে উল্লাসও শিবপুরে চলে আসেন এবং এখানকার স্কুলে ভর্তি হন। সালে ম্যাট্রিকুলেশন পাশের পর প্রেসিডেন্সি কলেজের FA ক্লাসে ভর্তি হন উল্লাসকর। কিন্তু 1905 সালে চূড়ান্ত পরীক্ষার আগেই প্রেসিডেন্সি কলেজে ঘটে যায় এক রোমহর্ষক ঘটনা। বাঙালিদের উদ্দেশ্যে দর্শন তত্ত্বের অধ্যাপক ডক্টর রাসলের বিদ্বেষমূলক কথার প্রতিবাদে উল্লাসকর তাকে চটি ছুঁড়ে মারেন। শাস্তিস্বরূপ তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে বোম্বাইয়ের ভিক্টোরিয়া জুবিলি টেকনিক্যাল ইনস্টিটিউটে কিছুদিন টেক্সটাইল টেকনোলজি নিয়ে পড়াশুনো করেন। কলেজে পড়তে পড়তেই উল্লাসকর দত্ত যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হন। তাঁর দেশপ্রেম ও স্বদেশ চিন্তা দেশ কালের সীমানা অতিক্রম করে যায়। পড়তে শুরু করেন পাশ্চাত্য দর্শনের বই। থমাস কার্লাইলের অন হিরোজ, হিরো ওয়ারশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি, মাতসিনির ফেইথ অ্যান্ড দ্য ফিউচার, বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব অনুশীলন, রবীন্দ্রনাথের নানা বক্তৃতা প্রবন্ধের দ্বারাও তিনি প্রভাবিত হন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সেই সময় তার সঙ্গে শ্রী অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ সহ চন্দননগরের বিপ্লবীদের যোগাযোগ হয়। শিবপুরের বাড়িতে উল্লাসকর দত্ত তৈরি করেন নিজস্ব পরীক্ষাগার। বিস্ফোরক তৈরির প্রয়োজনীয় উপকরণ মজুদ ছিল হাতের কাছেই। ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবরেটরি থেকে তিনি নিয়ে আসতেন নানা প্রকার অ্যাসিড। এই সময়ই অর্থাৎ 1907 সালে উল্লাসকর বারীন্দ্র কুমার ঘোষের সংস্পর্শে আসেন। বারীন্দ্র ঘোষ ততদিনে একদল স্বপ্নালু নির্ভীক যুবককে নিয়ে শুরু করে দিয়েছেন স্বদেশী বিপ্লবের কাজ। বোমা বানানোয় উল্লাসকর দত্তের অতুলনীয় দক্ষতা তাকে দলের অন্যতম সম্পদ করে তোলে। কলকাতার মানিকতলায় 32 নম্বর মুরারিপুকুর রোডে অরবিন্দ বারীন্দ্রের পৈতৃক বাগান বাড়িতে গড়ে ওঠে গোপন বিপ্লবী আস্তানা। ইতিমধ্যে তার ভাইয়ের কৌতূহলের কারণে বোমা বানানোর বিষয়টি শিবপুরের বাড়িতে জানাজানি হয়ে গেলে উল্লাসকরও এসে থাকতে শুরু করেন মুরারিপুকুরের বাগান বাড়িতে। তার কাছে বোমা বানানোর প্রশিক্ষণ নিতেন দলের সদ্য যুবা সদস্যরা। ছেলেটার নাম পালু, আর পালুকে ভালোবাসত না
গ্রামের এমন কোনো মানুষ নেই। তার কারণ কি ছিল না, পালুর সব ব্যাপারে উৎসাহ। পালু ভালো খিচুড়ি রাঁধতে পারত, পালু ভালো গান গাইতে পারত, আর পালু আরেকটা জিনিস পারত, সবাইকে কোনো একটা ব্যাপারে খুব উদ্বুদ্ধ করতে। এই ছিল সেই পালু, যাকে তার ভালো নাম ছিল উল্লাস। উল্লাস মানে নজরুল বলেছিলেন সৃষ্টি সুখের উল্লাস। সত্যি জীবনটা যে উল্লাস হতে পারে, জীবনটা যে এই ধরনের রোমাঞ্চকর একটা অধ্যায় জীবনে সৃষ্টি করা যেতে পারে, তা কিন্তু আমরা দেখলাম উল্লাসকর দত্তের মধ্যে। একটা ক্যারিকেচার করার ক্ষমতা ছিল। মানে শুনেছি যে তখনকার অনেক বড় বড় মানে রাজনৈতিক নেতা, তারা কি কিরকম ভাবে বক্তৃতা করত, কার কি মজার ইন্টোনেশন ছিল, সেইগুলো খুব ভালোভাবে মানে করতে পারত। বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যান্ড্রু হেন্ডারসন লিথ ফ্রেজার। 1905 সালে ধর্মের ভিত্তিতে বাংলা ভাগের যে প্রস্তাব আনা হয় ভাইসরয় জর্জ ন্যাথানিয়েল কার্জনের তরফে, সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পেছনে বিশেষ ভূমিকা পালন করেন এই ফ্রেজার। সেই কারণে তার বিরুদ্ধে বিপ্লবী সমাজে চাপা ক্ষোভ ছিলই। অবশেষে 1907 সালের মাঝামাঝি অ্যান্ড্রু ফ্রেজার হত্যার সিদ্ধান্ত নেন বারীন্দ্র কুমার ঘোষ ও তার অনুগামী বিপ্লবীরা। বিপ্লবীদের কাছে খবর ছিল রেলযোগে ফ্রেজার যাবেন কলকাতা থেকে বিহার। পরিকল্পনা মাফিক হুগলির চন্দননগরে পৌঁছে যান বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঋষিকেশ কাঞ্জিলাল, উল্লাসকর দত্ত এবং আরও কয়েকজন বিপ্লবী। উদ্দেশ্য চন্দননগর ও মানকুণ্ডুর মাঝামাঝি কোনো এক জায়গায় রেল লাইনের ওপরে মাইন পুঁতে দেওয়া। লোহার সিলিন্ডারের মধ্যে ডিনামাইট ভরে শক্তিশালী মাইন প্রস্তুত করেছেন উল্লাসকর স্বয়ং। কিন্তু সেবারের পরিকল্পনা সফল হয়নি। রেল লাইনের আশেপাশের মানুষের কৌতূহলী চোখ এড়িয়ে নির্জন জায়গা খুঁজে পেতে দেরি হয়ে যায়। আগত ট্রেনের নিচে কয়েকটি ডিনামাইট স্টিক ছুঁড়ে দেওয়া ছাড়া তাঁদের আর কিছুই করার ছিল না। ফ্রেজার হত্যার পরিকল্পনা ব্যর্থ হল দ্বিতীয় প্রচেষ্টাতেও। বিহার থেকে কলকাতা ফেরার ট্রেনে একই পদ্ধতিতে বিস্ফোরণ ঘটাবেন এমনই পরিকল্পনা ছিল তাঁদের। এবার আর সময় নষ্ট হয়নি। মানকুণ্ডুতে রেল লাইনের নিচে সঠিক পদ্ধতিতে মাইনটি পুঁতেছিলেন উল্লাসকর, কিন্তু দুর্ভাগ্য তাঁদের, সে রাতে সেখানে ফ্রেজারের ট্রেন আসেনি। ক্ষমতাদম্ভী ব্রিটিশ শাসকের প্রতিভু অ্যান্ড্রু ফ্রেজার তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা দুবার ব্যর্থ, কিন্তু বিপ্লবীদের মনোবলে এতটুকু ঘাটতি নেই। পূর্ণ উদ্যমে আবার কাজ শুরু হল। 1907 সালের ডিসেম্বর মাস। ফ্রেজার এবার ফিরছেন উড়িষ্যা থেকে ত্রাণ তদারকির কাজ সেরে। খড়গপুরের কাছে নারায়ণগড়কেই বেছে নেওয়া হল আক্রমণের ঘাঁটি হিসেবে। এবারের মাইনটি আরও শক্তিশালী। লোহার সিলিন্ডারে প্রায় 5-6 পাউন্ড ডিনামাইট ভরা হয়েছে। ফিউজ তৈরিতে ব্যবহার করা হয়েছে পিক্রিক অ্যাসিড ও পটাশিয়াম ক্লোরেট। মেদিনীপুরের মাটি পাথুরে হওয়ায় শক্ত, তাই রেল স্লিপারের তলায় গর্ত খোঁড়ার কাজে বাড়তি পরিশ্রম করতে হয়েছিল। ট্রেন আসার আগের দিন 5 ঘন্টার পরিশ্রমে মাইন বসিয়েছিলেন উল্লাসকর নিজেই, কিন্তু গুরুতর জ্বরের কারণে খোদ অ্যাকশন ডের দিন তিনি অকুস্থলে উপস্থিত থাকতে পারেননি। বদলে ট্রেন আসার মুহূর্তে স্লো ফিউজে আগুন লাগানোর কাজটি করেছিলেন সহবিপ্লবী বিভূতিভূষণ সরকার। মাইনের ওপর ট্রেনের চাকার চাপ পড়তেই তীব্র বিস্ফোরণ হয়, ইঞ্জিনটিও শূন্যে লাফিয়ে ওঠে। কিন্তু এবারও ফ্রেজারের সৌভাগ্য, ইঞ্জিন জখমের পরও ট্রেন লাইনচ্যুত হয়নি। সরকারি বিশেষজ্ঞদের রায় বলা হয়েছিল এ অত্যন্ত পাকা মাথার কাজ। বাংলার লেফটেন্যান্ট গভর্নরকে পরপর 3 বার হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু এই ঘটনায় নড়ে চড়ে বসে ব্রিটিশ প্রশাসন। গোয়েন্দা তৎপরতা শুরু হয়। মুরারিপুকুরের বাগানবাড়ির ওপর নজরদারি চলতে থাকে। তা সত্ত্বেও বিপ্লবী কর্মকাণ্ড ঠিকই চলছিল। আরও শক্তিশালী বোমা বানানোর প্রক্রিয়ায় নিজেকে নিয়োজিত করেন উল্লাসকর ও তাঁর শিক্ষার্থী বিপ্লবীরা। সময়টা 1907-এর শেষ কিংবা 1908-এর শুরু। বোমা পরীক্ষার স্থান হিসেবে বেছে নেওয়া হয় বিহারের জাসিডির কাছে অবস্থিত দিঘিরিয়া পাহাড়কে। লোকবসতি থেকে দূরে রুক্ষ পাহাড় জঙ্গলের পরিবেশে বোমার কার্যকারিতা পরীক্ষা করতে উল্লাসকর সহ মোট 5 জন বিপ্লবী জাসিডি রেল স্টেশনের অদূরে একটি বাগান বাড়িতে আশ্রয় নেন। তাদের মধ্যে ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ, নলিনীকান্ত গুপ্ত,
প্রফুল্লচন্দ্র চক্রবর্তী ও বিভূতিভূষণ সরকার। পরীক্ষার দিন বোমাটি ছোঁড়ার দায়িত্ব নেন প্রফুল্লচন্দ্র চক্রবর্তী। বোমাটি ফাটে ঠিকই, কিন্তু প্রচণ্ড বিস্ফোরণের ফলে স্প্লিন্টারের আঘাতে প্রফুল্লের মর্মান্তিক মৃত্যু ঘটে। আহত হন তার পাশে দাঁড়িয়ে থাকা উল্লাসকর। প্রিয়তম সঙ্গীর মৃত্যুতে শোকাতুর সকলে, কিন্তু ব্যক্তিগত শোক তাপের ঊর্ধ্বে যে দেশপ্রেম। গোপনীয়তা রক্ষা করতে সঙ্গীর মৃতদেহ পাহাড়ের ওপরে রেখেই চলে আসার সিদ্ধান্ত নেন বাকি চারজন। বাংলার মাটিতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের প্রচেষ্টা যজ্ঞে, বিশেষত বোমা প্রস্তুতের বিষয়ে আরও যে মানুষটির কথা বারবার উঠে আসে, তিনি মুক্তিতীর্থ মেদিনীপুরের হেমচন্দ্র দাস কানুনগো। বিস্ফোরক তৈরির আধুনিক পদ্ধতি রপ্ত করতে 1906 সালের 13 আগস্ট হেমচন্দ্র জাহাজে ফ্রান্স রওনা হন। 1 বছরেরও বেশি সময় ধরে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ এবং একাধিক দেশি বিদেশি সুচিন্তক মানুষের সান্নিধ্য হেমচন্দ্রকে নানাবিধ বিষয়ে অভিজ্ঞ করে তোলে। প্রথমে একজন ফরাসি রসায়নবিদ ও পরে রুশ বিপ্লবী নিকোলাস সাফরানস্কির কাছে বিস্ফোরক তৈরির পদ্ধতি শিখেছিলেন হেমচন্দ্র। শিক্ষা সমাপ্ত হলে 1907 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি ইতালির নেপলস বন্দর থেকে বোম্বাইগামী জাহাজে ভারত অভিমুখে যাত্রা করেন। দেশে ফিরে আসার পর বিস্ফোরক প্রস্তুতির কাজে উল্লাসকরের সঙ্গে একযোগে কাজ করতে শুরু করেন হেমচন্দ্র। বাংলার বিপ্লবী তথা সাধারণ মানুষের চোখে এই সময় ব্রিটিশ শাসনযন্ত্রের অন্যতম ঘৃণ্য ব্যক্তিটি ছিলেন প্রেসিডেন্সি আদালতের বিচারপতি ডাগলাস কিংসফোর্ড। ব্রিটিশ বিরোধিতায় অভিযুক্ত ভারতীয়দের কঠোর দণ্ডাদেশ দেওয়ার ব্যাপারে কিংসফোর্ডের জুরি ছিল না। তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়। কিংসফোর্ড বই পড়তে ভালোবাসতেন। সদ্য ইউরোপ ফেরত হেমচন্দ্রের ওপর তাই দায়িত্ব পড়ল একটি শক্তিশালী বই বোমা তৈরির। বিচারপতির জন্য আইন বিষয়ক বই সবচেয়ে উপযুক্ত। এই যুক্তিতে বাছা হল 19 শতকের ব্রিটিশ আইন লেখক হারবার্ট ব্রুমের লেখা কমেন্টারিজ অন দ্য কমন ল, ডিজাইন্ড অ্যাজ ইন্ট্রোডাক্টরি টু ইটস স্টাডি, এই বইটিকে। সেটা 1908 সালের জানুয়ারি মাস। আর কিছুদিনের মধ্যেই বিহারের মুজফ্ফরপুরে বদলি হয়ে যাবেন বিচারপতি। বইয়ের মাঝের কয়েকশো পাতার মধ্যে খোপ কেটে সেই খোপে রাখা হল বিখ্যাত চকোলেট প্রস্তুতকারক সংস্থার একটি কোকোর কৌটো। কৌটোর মধ্যে ভরা আছে পিক্রিক অ্যাসিড ও মার্কারি ফালমিনেট, স্বল্প আঘাতে বা ঘর্ষণেই তীব্র বিস্ফোরণ ঘটাতে যাদের জুরি নেই। পরিকল্পনা আরও কার্যকর করতে বইয়ের মধ্যে হেমচন্দ্র লাগালেন একটি স্প্রিং। তারপর আইনবিদ্যার বইটি চলে গেল কিংসফোর্ডের কাছে। আক্ষরিক অর্থেই বিদায়ী উপহার। কিন্তু এখানেও বিপ্লবীদের দুর্ভাগ্য। স্থানান্তরকালীন ব্যস্ততার মাঝে সেই মারণ উপহারটি আর খুলে দেখেননি ডাগলাস কিংসফোর্ড। কিংসফোর্ডের বিলাসবহুল বাংলো তার রোজনামচার খুঁটিনাটি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য 1908 সালের এপ্রিল মাসে মুজফ্ফরপুরে যান দুই নির্ভীক তরুণ বিপ্লবী সুশীল সেন ও প্রফুল্ল চাকি। গোপনীয়তা রক্ষা করতে ছদ্মনাম ব্যবহার করেছিলেন তাঁরা। কিছুদিন পর আবারও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে যান। এবার তার সঙ্গী সদ্য কৈশোর উত্তীর্ণ ক্ষুদিরাম বসু। চূড়ান্ত লক্ষ্য পূরণের প্রস্তুতি নিয়ে এসেছেন তাঁরা। 15 নম্বর গোপীমোহন দত্ত লেনের আড্ডায় হেমচন্দ্র কানুনগো ও উল্লাসকর দত্তের হাতে বানানো আরও একটি শক্তিশালী বোমা তাঁদের হাতে। পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের সন্দেহ বাড়ছিল। মুজফ্ফরপুরেও বিচারপতির প্রাণহানির আশঙ্কা করে খবর পাঠানো হয়। বিপ্লবীদের মধ্যে এই বিষয়টি প্রথম আঁচ করতে পেরেছিলেন হেমচন্দ্র দাস কানুনগো। দলের সকলকে বলেন বোমা তৈরির সরঞ্জাম ও অন্যান্য নানা জিনিসপত্র লুকিয়ে রাখতে হবে। শুরুতেই 15 নম্বর গোপীমোহন দত্ত লেন থেকে সন্দেহের উদ্রেক করতে পারে এমন যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয় উল্লাসকর দত্তকে। শেষ পর্যন্ত উল্লাসকর বোমাগুলি রেখেছিলেন তার ছোটবেলার দুই বন্ধু পেশায় কবিরাজ ধরণী ও নগেন গুপ্তের 134 নম্বর হ্যারিসন রোডের বাড়িতে। উল্লাসকর একটি রিক্সায় এবং একদম সেই বিহারি রিক্সাওয়ালা সেজে লুঙ্গি পরে একটা জরাজীর্ণ গেঞ্জি পরে ওই রিক্সার মধ্যে একটা
ক্যাম্বিসের ব্যাগ আর কিছু একটা রংচটা ট্রাঙ্ক চাপিয়ে, ওই ট্রাঙ্ক আর ব্যাগের মধ্যে কিন্তু বোমা, গুলি এবং বোমার মশলা ভর্তি, একদম দিনে দুপুরে কলকাতার রাস্তার মধ্যে ওই বিহারি রিক্সাওয়ালা সেজে অভিরাম উল্লাসকর এসে হাজির হলেন 134 নম্বর এতে হ্যারিসন রোডে তাদের ভাইয়ের ওই নগেন্দ্রনাথ ধরণীনাথের ডেরায়। এসে ধরণীনাথ এবং নগেন্দ্রনাথ তো খুবই খুশি, বলে আরে অভিরাম আইসো? বলে হ্যাঁ আইসি। হঠাৎ কি ব্যাপার, এরকম করে আইসো? বলে আর বললো না, ফেউ লাগছে পেছনে। তখন বলে তুমি কি করো? বলে আমি তো সাবানের ব্যবসা করি। বলে তাহলে এই কি 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 তুমি যাও কই? বলে আমি দেশে যাবো, মামার লগে অনেকদিন দেখা হয় না, মামার লগে দেখা কইতে যাবো। তা আরে তুমি এইটাই বাক্স গুলো এখানে রাখো। বলে বাক্সে কি আছে? বলে বাক্সে সাবান আছে, আমার একটু বড় অর্ডার পাইছি সাবানে। হ্যাঁ দেখো জল টল যেন না লাগে এখানে বাক্সের মধ্যে। এই বলে সে বাক্স ওদের ভেতরের ঘরের খাটের তলায় রেখে উল্লাসকর বেরিয়ে চলে গেলেন। উল্লাসকর যখন বেরিয়ে চলে যান, তখন ঠিক ওদের দাদুদের দোকানের সামনে একটা রাস্তার মধ্যে একটা পাগল বসেছিল, ভীষণ চুল দাড়িওয়ালা বিকেরি পাগল। সে হা 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 করে হেসে ওঠে। তো দাদু বলে এই যে আমি দেখি এই পাগলটা 3-4 দিন ধরে এই আমাদের দোকানের সামনে এসে শুয়ে থাকে, বসে থাকে। ওই পাগলটাই কিন্তু আসল সিআইডির তখনকার একদম মানে মেন পার্সন শামসুল আলম। তিনি কিন্তু পাগলের ছন্দ বিকেরির ছদ্মবেশে ওই দোকানের সামনে বসে নজর রাখছিলেন। ওদিকে মুজাফফরপুরে দুই অসম সাহসী যুবক অতি চতুরভাবে নিজেদের পরিচয় গোপন রেখে চালিয়ে যাচ্ছেন নিজস্ব নজরদারি। অবশেষে 29 এপ্রিল 1908 মুজাফফরপুরের পার্কের উল্টো দিকেই যে ব্রিটিশদের ক্লাব, সেখান থেকে কিংসফোর্ডের বাড়ি ফেরার সময় আক্রমণ করা হবে এমনটা ঠিক হয়। দুঃখজনকভাবে কিংসফোর্ডের গাড়ি ভেবে তার বাংলোর পূর্ব দিকের গেটের সামনেই অনুরূপ অন্য একটি গাড়িতে বোমাটি ছোঁড়েন দুই বিপ্লবী। সেই গাড়িতে ছিলেন স্থানীয় ব্রিটিশ আইনজীবী ও লেখক প্রিঙ্গল কেনেডির স্ত্রী এবং কন্যা গ্রেস। বিস্ফোরণে দুজনেই গুরুতর আহত হন। পরে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্ষুদিরাম এবং প্রফুল্ল দুজনেই আলাদাভাবে পালানোর সময় পুলিশ তাদের ধরে ফেলে। মুজাফফরপুর পর্বের কিছুদিন আগেই আরও একটি হত্যার চেষ্টা হয় ফরাসি শাসিত চন্দননগরে। লক্ষ্য ছিলেন শহরের ফরাসি মেয়র, পেশায় ব্যবসায়ী তারদিভেল। সেই সময় শাসক হিসেবে ব্রিটিশের তুলনায় ফরাসি সরকারের উদারমনস্কতা অনেকাংশেই ছিল বেশি। ফলে চন্দননগরের বাঙালি অধিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে অবাধ স্বাধীনতা পেয়েছেন, এমনকি অস্ত্র রাখার ক্ষেত্রেও। কিন্তু মসিয়ে তারদিভেল আইন প্রবর্তন করে এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ফলে অচিরেই বিপ্লবীদের লক্ষ্য হয়ে ওঠেন তিনি। 11 এপ্রিল সন্ধেবেলা মেয়রের বাড়ির একতলার জানলা লক্ষ্য করে বোমাটি ছোঁড়েন ইন্দুভূষণ। এক্ষেত্রে বোমার মূল রসদ পিক্রিক অ্যাসিডের মান ভালো না হওয়ায় বোমাটি ফাটেনি বলে পরে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন বারীন্দ্র ঘোষ। এই বোমাটিও প্রস্তুত করেছিলেন হেমচন্দ্র দাস কানুনগো। মুজাফফরপুরে দুই ইংরেজ মহিলার নিহত হওয়ার খবর কলকাতায় এসে পৌঁছয় ঘটনার দুদিন পরে, অর্থাৎ 1 মে। আর দেরি করেনি ব্রিটিশ পুলিশ। রাজধানী জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়ে যায়। 2 মে অরবিন্দ ঘোষের 48 নম্বর গ্রে স্ট্রিটের বাড়ি থেকে ভোরবেলায় গ্রেপ্তার হন অবিনাশ ভট্টাচার্য, শৈলেন্দ্র বসু এবং অরবিন্দ স্বয়ং। ওই একই সময় মুরারিপুকুর বাগানবাড়িতে পুলিশের অতর্কিত হানায় বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দুভূষণ রায়, বিভূতিভূষণ সরকার, পরেশচন্দ্র মৌলিক, নলিনীকান্ত গুপ্ত প্রমুখের সঙ্গে গ্রেপ্তার হন উল্লাসকর দত্ত। এছাড়া 38/4 নবকৃষ্ণ স্ট্রিট, 30/2 হ্যারিসন রোড, 23 স্কটল্যান্ড প্রভৃতি কলকাতার বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে সবসুদ্ধ প্রায় 33 জনকে সেদিন গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, এমন আরও অনেকেই। গ্রেপ্তারির পরপরই 4 মে ষড়যন্ত্রের সমস্ত দায় স্বীকার করে
পুলিশের কাছে লিখিত বয়ান পেশ করেন 4 জন বিপ্লবী: বারীন্দ্র কুমার ঘোষ, ইন্দুভূষণ রায়, বিভূতিভূষণ সরকার ও উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দলে ছিলেন উল্লাসকর দত্ত। সংগঠন তথা বিপ্লবের স্বার্থেই যে নিজেদের ঘাড়ে পুরো ঘটনার দায় নিয়েছিলেন তারা, সে কথা বলাই বাহুল্য। 5ই মে লালবাজারের চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কোর্টে সকলকে হাজির করানো হয়। সেখান থেকে মামলার স্থানান্তর ঘটে আলিপুরের চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে। সকল বিপ্লবী বন্দীর জায়গা হয় আলিপুর জেলে। অরবিন্দ ঘোষের জন্য নির্জন কারাবাসের বন্দোবস্ত হয়েছিল। শুরু হয় ইতিহাস বিখ্যাত আলিপুর বোমার মামলা। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রাম যে পথে এগিয়েছে, সেই ধারার নির্মাণের পেছনে এই বোমা মামলাটির বিশেষ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। মামলা চলাকালীনই ষড়যন্ত্রের অন্যতম বন্দী শ্রীরামপুরের জমিদার পরিবারের ছেলে নরেন্দ্রনাথ গোস্বামী রাজসাক্ষী হতে রাজি হন। তার জন্য ব্রিটিশ সরকারের তরফে বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়, কিন্তু সরকারের সেই উদ্দেশ্য সফল হয়নি। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নিখুঁত পরিকল্পনা সাজিয়ে জেল হাসপাতাল চত্বরেই পিস্তলের গুলিতে ঝাঁঝরা করে দেন বিশ্বাসঘাতক নরেন গোসাইকে। দিনটা ছিল 31শে আগস্ট 1908। ঊর্ধ্বতন জেল কর্তৃপক্ষের নজর এড়িয়ে দুখানা পিস্তল জেলে আনানো হয়েছিল। সরকারি দণ্ডবিধি অনুযায়ী রাজসাক্ষী হত্যা ভয়ানক গুরুতর অপরাধ। অতএব ফাঁসির সাজা পেতে দেরি হয়নি এই দুই অকুতভয় বিপ্লবীর। মুজফ্ফরপুরের জেলে ক্ষুদিরাম বসুর ফাঁসি এবং কলকাতার আলিপুর জেলে কানাইলাল সত্যেনের ফাঁসি বাংলার জনজাগরণে এই দুই ঘটনা ছিল অগ্নিস্ফুলিঙ্গের মতো। প্রাথমিক বিচারে ফাঁসির দণ্ডাদেশ হয়েছিল বারীন্দ্র এবং উল্লাসকরের। পরে তা কমে হয় যাবজ্জীবন দ্বীপান্তর। শোনা যায় চূড়ান্ত রায় বেরোনোর মুহূর্তে সুগায়ক সদা উল্লসিত উল্লাসকর এজলাসে দাঁড়িয়েই গেয়ে ওঠেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। আন্দামানের পোর্ট মোয়াট, ডুন্ডাস পয়েন্ট এবং শেষে সেলুলার জেলের কারাকক্ষে কেটেছিল উল্লাসকরের জীবনের পরবর্তী কয়েকটি বছর। পাথর ভাঙা, রাস্তা মেরামতি, লকড়ি কামান, ইটা কামান, এমন নানা হাড় ভাঙা পরিশ্রমের কাজ করতে হয়েছিল তাঁকে। কখনো কখনো জলের বাঁক কাঁধে নিয়ে খাড়া পাহাড়ের চড়াই ভাঙতে হতো। কাজ করতে অসম্মত হলেই হাতকড়া পরিয়ে সারাদিন দাঁড় করিয়ে রাখার মতো অমানুষিক শাস্তি। বাদ ছিল না বৈদ্যুতিক শকও। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যে হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্য। 1914 সাল থেকে 1920 সাল অবধি কাটল মাদ্রাজের মানসিক হাসপাতালে। এই আন্দামানে পৌঁছবার পর উল্লাসকরের জীবনে আমরা দেখি এক অদ্ভুত বৈপরীত্য। ঠিক যে বৈপরীত্যটা আমরা শ্রী অরবিন্দের মধ্যে দেখেছি, অর্থাৎ অসাধারণ তার উপর অত্যাচার হতো, তাকে ওই ছোবড়া থেকে শুরু করে হাতগুলো ছড়ে যেত, সব কিছু হতো। কিন্তু উল্লাসকরের ভেতরে একটা জিনিস ছিল, নামের সঙ্গে সঙ্গতি, অসাধারণ উল্লাস। যে কোনো উল্লাস নিয়ে উনি কাজ করতেন।
এবং কোনোভাবে, এবং ওখানকার যে সমস্ত পুলিশ কমিশনার ছিলেন সে সময় তারা বলতেন যে এটা অসাধারণ ছেলে, যার এত প্রাণশক্তি, এই প্রাণশক্তি সাধারণ মানুষের ভেতর দেখা যায় না। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাজনৈতিক বন্দিমুক্তি শুরু হলে তিনি অবশেষে ছাড়া পেয়ে কলকাতায় ফেরেন। শারীরিক কারণেই সক্রিয় বিপ্লবে আর অংশগ্রহণ করেননি, তবে রাজনৈতিক যোগাযোগের কারণে আবারও ১.৫ বছরের জন্য কারাবন্দী হন ১৯৩১ সালে। দ্বিতীয়বারের কারামুক্তির পর নানাবিধ কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, কিন্তু স্বাধীনতা লাভের প্রশ্নে সশস্ত্র বিপ্লবের বিকল্প যে কিছু হতে পারে না, এই বিশ্বাস তার সারা জীবন অটুট ছিল। ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন শেষ হয়ে বাংলা তখন দ্বিখণ্ডিত। ৬৩ বছর বয়সী উল্লাসকর বিয়ে করলেন যৌবনের প্রেম লীলাকে। লীলা ছিলেন স্বদেশী যুগের অগ্রগণ্য সংগ্রামী ব্যক্তিত্ব বিপিনচন্দ্র পালের কনিষ্ঠা কন্যা। সেই সময় তিনি বিধবা এবং পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় চিকিৎসাধীন। উল্লাস ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা ওদের ঘর সংসার ওদের হয়নি, বিয়ে হয়নি। তার মূল কারণ হচ্ছে এই আলিপুর বোমার মামলা, এবং আলিপুর বোমা মামলার পর দুজনে ছাড়াছাড়ি হয়ে গেল। পরবর্তীকালে লীলাবতীর বিয়ে হল, এবং লীলাবতীকে স্বপ্ন দেখতেন উনি চিরকাল, যার জন্যে উল্লাসকর নিজে বিয়ে করেননি। কিন্তু তারপর লীলাবতী যখন হাসপাতালে রয়েছেন, লীলাবতী যখন পঙ্গু এবং বিধবা, সেই এত বছর পর প্রায় ৬৪ বছরের কাছাকাছি লীলাবতীকে উনি বিয়ে করলেন। সেই বিয়ের অনুষ্ঠানেও আমার মা উপস্থিত ছিলেন। বিয়ের আসরে উনি লীলাকে সেই কোলে করে তুলে এনে আসরে এসে বসেছিলেন। মা বললেন যে আমার জীবনে দেখা অত ভালো, অত মধুর দৃশ্য আমি বোধহয় আর দেখি নাই। নববিবাহিত বৃদ্ধ বৃদ্ধা এরপরে চলে যান অসমের শিলচরে। মুক্তি সংগ্রামীদের জন্য স্বাধীন ভারত সরকারের মঞ্জুর করা ভাতা উল্লাসকর দত্ত ফিরিয়ে দিয়েছিলেন। কঠোর নৈতিকতায় গড়া তার আদর্শবাদী মন যে তাকে কখনো আপোস করতে শেখায়নি। শিলচরেই লীলার মৃত্যু হয় ১৯৬২ সালে। ৩ বছর পর উল্লাসকর মারা যান কলকাতায় ১৭ই মে ১৯৬৫। খানিক অভিমান নিয়েই যেন সকলের অন্তরালে পৃথিবীর মায়া কাটিয়েছিলেন অগ্নিযুগের প্রথম পর্বের এই মুক্তি সৈনিক। স্বাধীনতার ৭৫ বছরে স্মরণ করি সেই মহান প্রাণকে, যিনি জীবন মৃত্যুকে সঁপে দিয়েছিলেন বিপ্লবের উষ্ণ প্রস্রবণে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক।